কালো মাসে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আবেগ আপ্লুত। মাননীয় নেত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনার নির্দেশ মোতাবেক আপনি নির্দেশ করেছিলেন, সেই নির্দেশ মোতাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি এস এম সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মাননীয় নেত্রী, মাননীয় নেত্রী, আপনি অনুমতি দিলে আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক ভাবে আমাদের মিটিং শুরু করতে চাই। তোমরা তো শুরু করে ফেলেছো, তো শুরু করো, ওইভাবে চলতে পারে। একটু আছে নেত্রী, আমরা অলরেডি আমাদের গ্রুপ থেকে আমাদের জনকের জন্য এবং আমাদের মা এবং ভাইদের সকলের জন্য আমরা এক খতম কোরআন খতম দিয়েছি এবং আমরা 2 লাখ সূরা শেষ করেছি। এটা আমরা বকশি দেব মোনাজাতের মাধ্যম দিয়ে। জি জি নেত্রী, ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে শুরু করো। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। মাননীয় উপস্থিতি, আমরা আজকে আমাদের এই সকল শক্তি, সাহস, অনুপ্রেরণা শিরোনামে আজকের শোক সবাই আমাদের মাননীয় নেত্রী, আমাদের প্রধান অতিথি, আমাদের আস্থা, ভালোবাসা, সাহসের ঠিকানা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি এস এম সাদ্দাম হোসেন ভাই এবং উপস্থিত হয়েছেন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শেখ ওয়ালি আসিফ ইনান ভাই। প্রিয় উপস্থিতি, আমরা এখন আমাদের এই শোকের মাসে আমাদের প্রিয় ভাই কোরআন খতম দিয়েছে এবং আমাদের বিদেহী পিতা এবং মাতা সহ ভাইদের আত্মার উদ্দেশ্যে দোয়া পাঠ করেছে। সেই দিয়ে আমাদের আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখন দোয়া এবং মোনাজাতের মাধ্যম দিয়ে শুরু করছি। এখন দোয়া করবেন, মোনাজাত এবং দোয়া পরিচালনা করবেন মোহাম্মদ কামরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ। ভাই কামরুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন? প্লিজ। কামরুজ্জামান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ। কামরুজ্জামান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রিয় নেত্রী, আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় নেত্রী, আমি দোয়ার আগে কিংবা পরে আমাকে 40 সেকেন্ড সময় দিতে হবে। আমার জীবনের সাধনা ছিল আপনার সাথে একটু কথা বলার। আমি দোয়ার পরে বলবো না আগে বলবো? 40 সেকেন্ডে শেষ করো প্রিয় নেত্রী। প্রিয় নেত্রী, 1988 সাল থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসতেছি। প্রিয় নেত্রী, 5ই আগস্ট খুব কষ্ট করে আমার একটা মুদিখানার দোকান ছিল, দোকানটা লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে। আমার স্ত্রী সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। আমি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরে প্রিয় নেত্রী আপনি 50,000 টাকা দিয়েছিলেন, তাই দিয়ে চিকিৎসা হয়েছিলাম। দোকানটা খুব কষ্ট করে চালাতাম, আমার কিচ্ছু নেই, আমি পথে নেমে গেছি। আমার শিশু বাচ্চা ক্লাস 9-এ পড়ে, তাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমার নামে হত্যা মামলা দিয়েছে, স্ত্রীর নামে মামলা দিয়েছে। প্রিয় নেত্রী, আমি যদি মারা যাই আমার সন্তানটাকে আপনি দেখেন। আপনি 15টা বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, আর সেই ফসল আমরা ভোগ করে 32 নম্বরকে রক্ষা করতে পারি নাই। প্রিয় নেত্রী, কিভাবে রক্ষা করতে হবে সেটা গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে। প্রিয় নেত্রী, আমরা ঐক্যবদ্ধ আছি। প্রিয় নেত্রী, আমরা যে কোনো মুহূর্তে আপনি যখন যা খুশি বলবেন আমি তাই করার জন্য প্রস্তুত। প্রিয় নেত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাটা শোনার জন্য। আমি এখন দোয়ার দিকে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় উপস্থিতি, জাতির পিতা সহ সর্বজনের জন্য দোয়া হবে। আপনারা সবাই
আমার সঙ্গে সঙ্গে এক খতম কোরআন শরীফ আছে, 2 লক্ষাধিক কালেমা আছে, সেগুলো বকশিশ হবে। আমার সঙ্গে সঙ্গে আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দুরূদ ইব্রাহিম পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين। بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا حسنة وآخرة حسنة وقنا عذاب الخاسرين এ পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈশার নামাজের পর থেকে আল্লাহ দোয়া ইস্তেগফার করেছি আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে আল্লাহ সূরা ফাতিহা পাঠ করেছি সূরা ইখলাস পাঠ করেছি দুরূদ ইব্রাহিম পাঠ করেছি ইয়া রব্বুল আলামিন হে মাওলা করিম ইয়া আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখে যাওয়া দেশ আল্লাহ ধ্বংসের পথে চলে গেছে আল্লাহ আল্লাহ এই জালিমের হাত থেকে আল্লাহ আপনি দেশ ও জাতিকে রক্ষা করেন আল্লাহ আল্লাহ এই জালিমের হাত থেকে আল্লাহ আপনি স্বাধীনতার মানচিত্রকে রক্ষা করেন আল্লাহ এ পরওয়ারদিগারে আলম আল্লাহ এই বাংলার মাটিতে আল্লাহ আল্লাহ সবার প্রিয় আল্লাহ লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আপনাকে ডাকতেছে আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষ নামাজে যাওয়ার জন্য দোয়া করতেছে আল্লাহ আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসুন আল্লাহ আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে আনুন আল্লাহ 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 আপনি তো দেখতেছেন আল্লাহ শিশু বাচ্চারা ধর্ষিত হচ্ছে আল্লাহ আল্লাহ লাশের উপরে নাচতেছে আল্লাহ 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 একজন মুসলমানের লাশের উপরে নাচতেছে আল্লাহ আল্লাহ জালিমের হাত থেকে আল্লাহ আপনি দেশকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আনান আল্লাহ এ পরওয়ারদিগারে আলম এক খতম কোরআন তেলাওয়াত হয়েছে আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহ কালেমা শাহাদাত পাঠ করা হয়েছে আল্লাহ আল্লাহ এখন সবাই মিলে সূরা ইখলাস পাঠ করা হয়েছে সূরা ফাতিহা পাঠ করা হয়েছে আল্লাহ কবর জিয়ারতের নিয়তে আল্লাহ এই সমস্ত সব সওয়াব আল্লাহ সর্ব জান্নাতুল বাগির থেকে শুরু করে পৃথিবীর আনাচি কানাচি যেখানে সাহাবীরা ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের কবরে পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ যাকে ঘিরে এই অনুষ্ঠান আল্লাহ আমার পিতা আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ এই মাসে আল্লাহ যে সময় আযান দিচ্ছিল আসসালাতু খায়রুল মিনান্নাহ ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহ ঠিক সেই সময় আল্লাহ জাতির পিতাকে সহ আল্লাহ সব পরিবারে নির্মমভাবে হত্যা করেছিল আল্লাহ আল্লাহ সবার কবরের আযাবকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ এ পরওয়ারদিগারে আলম এই আগস্ট মাসে আল্লাহ 5 তারিখ থেকে শুরু করে আল্লাহ 21 আগস্ট আল্লাহ যত মানুষ শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ আল্লাহ গোপালগঞ্জের মাটিতে আল্লাহ রব্বুল আলামিন
বঙ্গবন্ধুর শেষ চিহ্নকে রক্ষা করার জন্য আল্লাহ যে সমস্ত ভাইরা জীবন দিয়েছে আল্লাহ, শহীদ হয়েছে আল্লাহ, প্রত্যেককে আপনি শহীদের মর্যাদা দান করে আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। আল্লাহ সুস্থতা আপনার এক নেয়ামত, অসুস্থতা আপনার এক নেয়ামত আল্লাহ। আমরা কমজোরি মানুষ আল্লাহ, অসুস্থতা সহ্য করতে পারি না আল্লাহ। আল্লাহ আপনি প্রত্যেককে সুস্থতা দান করেন আল্লাহ। আল্লাহ গোপালগঞ্জে যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ। স্কুলের প্লেন হামলায় যারা আহত হয়েছে আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করেন। শিশু শিশু বাচ্চারা আল্লাহ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে আল্লাহ, আল্লাহ আপনি সুস্থতা দান করেন আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হায়াত দারাজ করেন, তার পরিবারকে হায়াত দারাজ করেন আল্লাহ। আমাদের সন্তান জয় আল্লাহ, আল্লাহ সে দেশের জন্য অনেক কিছু করেছে, অনেক কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ জয়কে আপনি হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ পুতুলকে, কন্যা পুতুলকে আপনি হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে প্রত্যেককে আপনি হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ এই শোককে শক্তিতে রূপান্তরিত করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তওফায় আমাদের দোয়াখানাকে কবুল করেন, আমিন বিরহমাতিকা ইয়া রহমানুর রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী, আমি মাওলানা, আমি সাধারণ একজন মানুষ, আমার দোয়ায় ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি দেশে ফিরে আসেন, এটাই আমাদের কাম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় নেত্রী, আপনি আমার সাথে একবার জয় বাংলা বলুন নেত্রী। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি ভালো থাকেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। খুব ভালো দোয়া করছো, দোয়া মোনাজাত মন থেকে যেটা আসে ওটাই বড় কথা। এর জন্য আলিম হতেই হবে এরকম কোনো নিয়ম নাই। তুমি ভালো থাকো, দোয়া করি। আর তোমার উপর যে জুলুম হয়ে গেছে সেটা সত্যি দুঃখজনক। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এটাই বড় কথা। ইনশাল্লাহ সব হবে। জি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বেঁচে থাকলে সবকিছু পাবো আমরা। আমার কিচ্ছু দরকার নেই, বাংলার মানুষকে বাঁচাতে হবে। আপনি বাঁচলে বাংলার মানুষ বাঁচবে মাননীয় নেত্রী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আপনার প্রতিনেত্রী অনেক করছেন। প্রিয় নেত্রী, আপনাকে প্রথমেই একটি কথা বলি। আপনি জানেন ইতিমধ্যে আপনার কাছে বলা হয়েছে আমাদের প্রিয় অ্যাডমিন আজকে যার এখানে থাকার কথা ছিল, যার মিষ্টি কণ্ঠস্বরে সবাইকে অনুপ্রেরণা দেয় আমাদের সেই প্রিয় সহযোদ্ধা ইউসুফ কবির, এই সুদখোর গঙের জাতাকলে পিষ্ট হয়েছে। গতকাল তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত এটি কাউকে জানাইনি, শুধু আপনাকে জানিয়েছিলাম। আর এখন গ্রুপের সকল উপস্থিতি সদস্যদেরকে জানাচ্ছি আমাদের ইউসুফ কবিরকে গতকালকে অ্যারেস্ট করেছে মাননীয় নেত্রী। আপনি দোয়া করবেন তার জন্য, আমরা অবশ্যই তার সাথে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি খবরটা আগে পেয়েছি, কারণ ভয় হচ্ছে যে ওর উপরে টর্চার না করে। ওরা তো এক একজনকে অ্যারেস্ট করে যেভাবে টর্চার করে, টর্চার করে তো ক্ষতি করে। কোথায় আছে, কি আছে, কোন জায়গায় থানায় নিচ্ছে সেটা কি বলতে পারো? জি নেত্রী, কক্সবাজার থানায় আছে, আমি ইতিমধ্যেই শুনেছি। আমি খোঁজ নিচ্ছিলাম, আমাদের আরো সহযোদ্ধা যারা আছে তারা খোঁজ নিচ্ছিল। সে কক্সবাজার থানায় তাকে নেওয়া হয়েছিল। আজকে চালান দেয়নি, সম্ভবত আগামীকালকে তাকে চালান দিবে, এরকম একটা পরিস্থিতি আমরা শেষ পর্যন্ত শুনেছি মাননীয় নেত্রী। আচ্ছা ঠিক আছে। মাননীয় নেত্রী, আরেকটি কথা আপনাকে বলি। আপনার প্রিয় প্ল্যাটফর্ম ধানমন্ডি 32, 16 তারিখে আমাদের ভাইরা যে বুক চিতিয়ে যুদ্ধ করেছে এই খুনিদের বিরুদ্ধে, যারা আহত হয়েছিল, আপনার কাছে অনুমতি চেয়েছিলাম, আপনি বলেছিলেন আমরা আমাদের গ্রুপ থেকে আপনার প্রিয় কর্মীরা আমরা 2,09,000 টাকা কালেকশন করে আমরা গোপালগঞ্জের আহত ভাইদের উদ্দেশ্যে দিয়েছি প্রিয় নেত্রী। এবং সেই টাকাটি আমাদের গোপালগঞ্জের প্রিয় ভাই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক নাম বলা লাগবে না, বেশি নাম বলতে যেও না। ভিতরে অনেকে ঢোকে, তোমাদের এখানে অনেক কিছু উল্টা পাল্টা করে, কাজে আমি জানি সব। ঠিক আছে? জি জি, আচ্ছা জি নেত্রী। জি মাননীয় নেত্রী, এখন আমি কথা বলার জন্য আহ্বান করব মাননীয় নেত্রী। আমাদের সুনামগঞ্জ ঈশ্বরগড় উপজেলার
এক ভাই যিনি সিন্নাবাদী প্রাইমারি স্কুলের সিন্নাবান্দি প্রাইমারি স্কুলের অফিস সহকারী, মাননীয় নেত্রী, শুধু আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে এই ভাইটিকে অস্বাভাবিক রকম নির্যাতন করে মারধর করে তাকে পুলিশের হাতে দেওয়া হয়েছে। তার সে জেলখানায় আছে। তার ওয়াইফ আপনার সাথে একটু কথা বলতে চেয়েছে মাননীয় নেত্রী। আমি জনাব আনোয়ার হোসেনের ওয়াইফকে কথা বলার জন্য আহ্বান করছি। জনাব আনোয়ার হোসেনের ওয়াইফ আছেন, আপনি কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার মোবাইল থেকে উনি কথা বলবে। নেত্রীকে আমার সালাম। কথা বলুন। জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আচ্ছা, আমি হ্যাঁ বেঁচে তো আছি, ভালোই আছে। জি, তুমি কেমন আছো? বাচ্চারা কেমন আছে? জি, বাচ্চারা বেশি ভালো নেই, আমিও তো ভালো নেই। আপনি 5 তারিখ যাওয়ার পরে থেকে তো আমরার উপর অনেক নির্যাতন হয়েছে। আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, বাচ্চারা কান্নাকাটি করছে। আমি পাশের বাড়িতে আসিলাম, তারপর ঠিকঠাক করে অনেক কিছুদিন ধরে বাড়ি থাকি। আমার স্বামীরে 7 মাস ফলানি থাকার পরে জেল আছে, আজকে 3 মাস 9 দিন। আমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। ধন্যবাদ প্রিয় বোন। মাননীয় নেত্রী আপনার কথা শুনেছেন। প্রিয় নেত্রী, এখন আমরা আপনার সাথে কথা বলার জন্য আহ্বান করব আমাদের এক পুলিশ সদস্য ভাই শ্রী আশিস দেবনাথ, যিনি 4 নভেম্বর 2023 সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। এই সুদখোর ইউনুস গং শুধুমাত্র সংখ্যালঘু পরিবার অর্থাৎ সনাতনী পরিবার হওয়ার কারণে এবং আওয়ামী লীগের সমর্থন করার কারণে গত 21শে আগস্ট 2024 তাকে চাকরিচ্যুত করেছে মাননীয় নেত্রী। আমাদের সে প্রিয় ভাই আশিস দেবনাথ আমাদের মাঝে উপস্থিত আছে। আশিস দেবনাথ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন প্লিজ। আশিস দেবনাথ দাদা, আপনি শুনতে পাচ্ছেন? বাবু আশিস দেবনাথ, বাবু আশিস দেবনাথ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ প্রিয় নেত্রী। আশিস দেবনাথ আমাদের মাঝে এখনো হয়তো এসে পৌঁছায়নি, ও আসলে হয়তো পরবর্তীতে আমরা তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। তার মাইক আসছে আসছে দেন, ওনাকে দেন। দেন আশিস দেবনাথকে দেন, কথা বলুন প্লিজ। আশিস দেবনাথ দাদা, আপনি কথা বলুন প্লিজ। ভাই আপনি মাঝেরটা আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। মাঝেরটা টিপা মারি দেন। আশিস দেবনাথ দাদা, আপনার ফোনের মাঝখানে যে ইয়েটা আছে আপনি সেটাকে আনমিউট করেন, সেটাই আপনি টিপ দেন, আপনি আনমিউট হবেন। আশিস দেবনাথ দাদা, বলে যে গোল চাঁদের মতো একটা আছে। জি, গোল চাঁদের মতো। জি নেত্রী, জি মাননীয় নেত্রী বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আশিস দাদা আপনাকে গোল যে মাঝখানে চাঁদের মতো আছে ওইটাই টিপ দেন, আপনি আনমিউট হয়ে যাবেন। শোনা যাচ্ছে? জি দাদা, আপনাকে শোনা যাচ্ছে। আপনি মাইক্রোফোনটা আরেকটু কাছে নেন, নিয়ে বলেন প্লিজ। হ্যাঁ, হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনি বলুন। আদাব প্রিয় নেত্রী, প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নেত্রী, আমি সুনামগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমার জন্ম। আমার বাবা হচ্ছে কৃষিকাজ করেন। তো নেত্রী হচ্ছে আমার সাথে যে বিষয়টা ঘটছে, আমি 2023 সালে সর্বশেষ আপনার দেওয়া সাব ইন্সপেক্টরের যে সার্কুলারটা, ওইটাতে আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হই, যার ফলশ্রুতিতে 1 বছর মৌলিক প্রশিক্ষণের জন্য আমি 2023 সালের 4 নভেম্বর সারদার উদ্দেশ্যে ট্রেনিংয়ে যাই। দীর্ঘ 1 বছর ট্রেনিং শেষ করার পর
2024 সালের 21শে অক্টোবর আমাকে ছুটিতে পাঠিয়ে আমার মতো 321 জনকে চাকরিচ্যুত করা হয়। ছুটিতে পাঠানো হয়েছিল সিসি মোতাবেক 5 দিনের ছুটিতে পাঠানো হয়েছিল। তার পরবর্তীতে আমরা ছুটিতে থাকাকালীনই হঠাৎ আমাদের ফোন দিয়ে জানানো হয় আমাদের থানায় আমাদের ডিসচার্জ পেপার পাঠানো হয়েছে, কোনো ধরনের এলিগেশন আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, আমরা বিশৃঙ্খলা করছি, একাডেমিতে নাস্তা খাই নাই এই নিয়ে। তো তার পরবর্তীতে আমরা চলে আসলাম, আমাদের আর একাডেমিতে যাওয়ার আর সুযোগ হয় নাই। এখন গিয়ে এলাকায় আসার পরে মানবতর জীবনযাপন করতেছে ফ্যামিলিতে নিয়ে। আমার ফ্যামিলিতে গিয়ে আমার বড় 3 বোন, সবার ছোট আমি। বাবা খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছিলেন, লেখাপড়া করিয়ে এই পর্যন্ত আনলেন, কিন্তু শেষ পর্যন্ত বাবা আমার মুখে আর হাসিটা ফুটাতে পারলাম না। ওরা আমার সারা জীবনের যত অর্জন ছিল সবকিছু কেড়ে নিয়ে গেল। একটাবারও চিন্তা করলো না যে একটা বছর আমার ট্রেনিং এ কতটা কষ্ট, কতটা বাড়ি থেকে কত কষ্ট করে আমাকে মাসে মাসে টাকা পাঠাতেন। 2টা গরু ছিল সর্বশেষ, ওই 2টা গরু বিক্রি করে আমাকে মাসে মাসে 10,000 টাকা দিতে হতো। ওই 2টা গরু ছিল, ওই 2টা গরু বিক্রি করে তারপরে আমাকে টাকা পাঠিয়েছিলেন। এইভাবে প্রায় একটা বছর আমি ট্রেনিং খুব কষ্ট করে শেষ করছি। শেষ করার পরেও কিন্তু আমি জয়েনের ঠিক সপ্তাহখানেক আগে আমাকে এইভাবে ছুটিতে পাঠিয়ে চাকরিচ্যুত করা হয়, শুধুমাত্র আওয়ামীপন্থী বিদায়, এই কারণ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা শুনেছেন। দাদা আশিস দেবনাথ, আপনি আপনার মাইকটা মিউট করবেন প্লিজ। প্রিয় নেত্রী, এখন কথা বলার জন্য আহ্বান করব একজন মা যার মেয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তো। গত জুলাই মাসে আন্দোলনে ছাত্র সমন্বয়ক হিসেবে সে ব্যাপক ভূমিকা পালন করেছিল। 5 আগস্টের পর বাংলাদেশের এই পরিস্থিতি দেখে সে তার আত্মদহনে চরম ভাবেই নির্যাতিত হচ্ছে নিজের কাছে নিজেই। সেই মা এবং তার মেয়ে আপনার সাথে কথা বলতে চায় মাননীয় প্রধানমন্ত্রী। জনাব মাসুদা আক্তার, আপনি কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চলে যাওয়া আমি কি বলবো, আমি ঠিক মতো গুছাই কথা বলতে পারতেছি না। আপনি চলে যাওয়ার পর থেকে আমাদের উপর অনেক জুলুম, অনেক অত্যাচার। স্বামীটার চাকরি চলে যায়, মেয়েটাকে ভার্সিটিতে 3টা সেমিস্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমি খুব কষ্টে আছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি আপনার জন্য সব সময় নামাজ পড়ে দোয়া করি, আপনি যেন আবার এই বাংলার বুকে ফিরে আসতে পারেন। আমি খুব অসহায়, তোমার আমার মেয়েকে আমি 3টা সেমিস্টারের জন্য আমার মেয়ের পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। দুবেলা দুপুর খেতে পারছি না, খুব কষ্টে আছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনি কাঁদবেন না, পড়াশোনা বয়স আর ওটা নষ্ট হয় না, কষ্ট হচ্ছে, অবশ্যই পড়াশোনা করবে ভবিষ্যতে। আমি দোয়া করি আমার আপনি বাংলার বুকে ফিরে আসেন। আমি সবসময় আর এই অবৈধ সরকার যার যার উপর জুলুম করেছে, যে পুলিশের চাকরি থেকে বাতিল করা বা ছাত্রছাত্রীদের উপরে, তাদের সাথেই ছিল, আন্দোলনই করেছে। আজকে তাদের উপরে জুলুম কেন হবে, পরিবারের উপরে এত জুলুম কেন হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ক্ষমা করে দিবেন। মা গো, আমাদের ক্ষমা করে দিয়েন মা, আমরা ভুল করে ফেলছি মা। তোমাদের অল্প বয়স, ওই বুড়ো শকুনটার প্ররোচনায় এসে বহু ছেলে মেয়ে আজকে তার জীবনটা নষ্ট করে দিল।
তুমি আবার পড়াশোনা করবে, চিন্তা করো না, ইনশাল্লাহ আমি তো বেঁচে আছি, আসবো, সব ঠিক করবো, ধৈর্য ধরে থাকো। অসংখ্য ধন্যবাদ। আপনি প্রিয় মা, আপনি আপনার মাইকটা একটু মিউট করবেন প্লিজ। প্রিয় নেত্রী, এখন আপনার সাথে কথা বলবেন আমাদের প্রিয় বোন, যিনি মাইলস্টোন কলেজের ছাত্রী, সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবেন আমাদের মৌমিতা সরকার। মৌমিতা সরকার মাইলস্টোন কলেজের ছাত্রী, আপনি কথা বলুন প্লিজ। মৌমিতা সরকার। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, বিপ্লবী মানুষের নিরাপত্তার মানুষ, জনগণের মানুষ, জনস্বার্থের মানুষ। আমি মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আমাদের নিরাপত্তার অভাব, রাস্তাঘাটে, স্কুল কলেজে। আপনি ছাড়া আমরা নিরুপায়, অসহায়। যেখানে আমাদের সুনিশ্চিত ভবিষ্যৎ ছিল, সেখানে আমাদের জীবন হুমকির মুখে। মাননীয় নেত্রী, কিছুদিন আগের ঘটনা, বিমান বিধ্বস্ত হওয়া, যেখানে আমাদের চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে স্কুলের বাচ্চাদের প্রাণ হারাতে হয়েছে। ঝলসে গিয়েছে, পড়ে গিয়েছে তাদের শরীর, কিন্তু তারা বুঝতেও পারেনি কি হয়েছিল তাদের সাথে। বুঝে ওঠার আগেই পৃথিবী ছাড়তে হয়েছে তাদের। স্কুলেতে শীতে পড়ে পড়া বাচ্চাগুলো অবুঝ, যাদের মা বাবা ব্যাগ গুছিয়ে দিত, শিক্ষার জন্য এসেছে স্কুলে, কিন্তু তারা কি জানতো তারা পরদিন স্কুলে আসতে পারবে না। এক একজনের দেহ মোমের মতো গলে পড়েছিল। ওনারা কেমন অশিক্ষিত সরকার, একটা ত্রুটিপূর্ণ বিমান ঢাকার মতো বিজি এলাকায় ট্রেনিং করতে দেয়। আমাদের এক একটি স্কুল সেকশনে 30 থেকে 40 জন বাচ্চা পড়ে। যে সিঁড়ির সাইডে রুমে বিমানটি ব্লাস্ট হয়েছিল, সেখানে 28 থেকে 30টা বাচ্চা ছিল, এখানে একটি বাচ্চাও বাঁচেনি। তার সাথে রুমে প্রায় 30টা স্টুডেন্ট ছিল, সেই বাচ্চাগুলো বাঁচেনি। কিন্তু নিউজে ভুল আসে, তারা বলে 18 জন, 25 জন, 30 জন বাচ্চা মারা গিয়েছে, কিন্তু যেখানে 100-150 বাচ্চা মারা গিয়েছিল। এই সবই মিথ্যা। বুঝলাম সরকারের প্রশাসনের মিথ্যা খেলা, কিন্তু আমরা হাজার হাজার স্টুডেন্টরা প্রতিবাদ করেছি, দাবি রেখেছি তাদের কাছে, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো বিচারও পাইনি, লাশের হিসাবও পাইনি। কত মা এখনো তার সন্তানকে পায়নি, কবরও দিতে পারেনি। সরকারের কাছে আমাদের 6টি দাবি ছিল, আমরা জবাব চেয়েছি কিন্তু পাইনি। তারা ঠিকই আমাদের কলেজে এসেছিল, আমাদের কথায় তালও মেলায়, কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ দেয়নি। লাশের সংখ্যা লুকানো, লাশ নিয়ে এই নোংরা রাজনীতি। আমাদের ধারণা ছিল কলেজ কর্তৃপক্ষ মানে সরকারের জিম্মিতে, যার কারণে তারাও সঠিক ফল প্রকাশ করেনি। সরকার তো কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি, তারা মানে কোনো ক্ষতিপূরণও দেয় নাই। ইভেন সিসিটিভি ফুটেজ গুলো প্রশাসন সরিয়ে ফেলেছিল আগেই। আর্মিরা বাচ্চাগুলোর লাশ বস্তা ভরে হেলিকপ্টার দিয়ে প্রথমে নিয়ে গিয়েছিল। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, বিকাল 5টা পর্যন্ত লাশ উদ্ধার করেছিল আমাদের ছাত্ররা, প্রশাসনের লোকেরাও ছিল। কিন্তু রাত 2টায় আবার আর্মিরা অ্যাম্বুলেন্স করে লাশ সরিয়ে নিতে এসেছিল। কিন্তু এগুলো যখন আমরা আবার মিডিয়ার সামনে যখন সব সত্যি বলতে যাই, ছাত্ররা সবাই মিলে সত্যি কথা যেটা বলতে চাই, আর্মিরা আমাদের বন্ধুদের গায়ে হাত তুলে এবং শিক্ষকের গায়েও হাত তুলে। এই সরকার সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করেছে স্বার্থের উদ্ধারের জন্য। সাধারণ মানুষ তো ভোগান্তিতে আছে, শিক্ষার্থীরাও জানমালের নিরাপত্তা নেই। আজকে সাধারণ মানুষ সরকারের কাছে জিম্মি। চাঁদাবাজি, সন্ত্রাসী, অপহরণ, ধর্ষণ, হত্যা এই সরকার নিত্যদিনের খেলা খেলছে। মাননীয় নেত্রী, বিগত দিন সাধারণ শিক্ষার্থীদের ষড়যন্ত্রের শিকার হয়েছে, আপনার বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু তারা দেরিতে হলেও বুঝতে পেরেছে এটা সম্পূর্ণ ভুল ছিল। আপনার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ। আমরা আপনাকেই চাই, আপনি একটি ভরসার জায়গা। আমরা এখন আশাবাদী আপনি ফিরে আসবেন। আমরা আবার রাজপথে নামবো, আবার লড়াই করব। ধন্যবাদ প্রিয় বোন, অসংখ্য ধন্যবাদ। মাননীয় নেত্রী, আপনি মমতাময়ী মা। মাই তো সকল সন্তানদের ক্ষমা করে। মাননীয় নেত্রী অবশ্যই সকল সন্তানদের ক্ষমা করেছেন এবং উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাদেরকে বলো যে তারা ভুল করেছে, তারা ফিরে আসুক। মাননীয় নেত্রী অবশ্যই আপনাদের কথা শুনেছেন। মাননীয় নেত্রী, এখন আপনার সাথে কথা বলবেন আমাদের আর এক ভাই ছাত্র
যিনি সমন্বয়ক ছিলেন, ইতিমধ্যেই তিনি তার সম্পত্তি ফিরে পেয়েছেন। আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ফয়সাল। ফয়সাল, আপনি কথা বলুন প্লিজ। ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন? নর্থ সাউথ ইউনিভার্সিটি ফয়সাল। ফয়সাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ মাননীয় নেত্রী। ফয়সাল হয়তো শুনতে পাচ্ছে না, পরে ফয়সাল আসলে আবার আপনার সাথে কথা বলবো। জি 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 মাননীয় নেত্রী ফয়সাল, জি মাননীয় নেত্রী ফয়সাল উপস্থিত হয়েছে। ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে কথা বলুন প্লিজ। ফয়সাল, আপনি আপনার ফোনের মাঝখানে দেখেন একটা চাঁদের মতো আছে, সেটাকে আপনি টাচ করেন, আপনি আনমিউট হবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন ফয়সাল? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম অনারেবল প্রাইম মিনিস্টার। হ্যালো, আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমি ফয়সাল বলছিলাম। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। আমি 5 তারিখের আগে কোটা আন্দোলনে গিয়েছিলাম এবং প্রোফাইল লালও করেছিলাম। আমি আবার এই অগাস্টে প্রোফাইল কালো করছি। তো আমরা যে আশা ভরসা নিয়ে, স্বপ্ন নিয়ে আন্দোলনে গেছিলাম, তার কোনোটাই আসলে বাস্তবে রূপ নেয়নি। বরং দেশের পরিস্থিতি দেখা যাচ্ছে আগের থেকে আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে। কারেন্ট সিচুয়েশনে আই এম ফিলিং বিট্রেড অ্যাকচুয়ালি। অ্যাজ উই ক্যান সি যে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে দেশের স্ট্রাকচার একদম ভেঙে পড়েছে। দেশ নিয়ে এখন শুধু হতাশাই কাজ করে আমাদের মধ্যে। অথচ আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশের, যে দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বাউল থাকবে। কিন্তু এখন এই দেশে আমরা চারিদিকে শুধু উগ্রবাদী দেখতে পাচ্ছি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো তুমি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলে এখন আমরা দেখি জায়গায় জায়গায় শুধু আছে চাঁদাবাজি, ঘুষ, ডোনেশন, এক একজনের চুলাই যোদ্ধা বা সামথিং লাইক দ্যাট, এইসব নাম দিয়ে তাদের বিলাসবহুল জীবনযাপন। তো এখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে জুলাই আন্দোলনে যে আমি ভুল করছি কিনা, ইয়েস, আই মেড এ হিউজ মিস্টেক। আমি অনুতপ্ত। মেটিকুলাস ডিজাইনে পা দিয়ে আমি আসলে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করে ফেলছি। দেশ বিরোধী চক্রান্তের একটা পার্ট হয়ে গেছে আমি। কিন্তু এইখানে আমার যা মনে হয়, আমার থেকেও বেশি বড় ভুল করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। কারণ আপনারা তো 15 বছর ক্ষমতায় ছিলেন। আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মী থাকার পরেও, আপনারা 15 বছর ক্ষমতায় থাকার পরেও আপনাদের কোনো স্ট্রং সাইবার ফোর্স ছিল না। এই যে কোটা আন্দোলনটা, এটা যা হয়েছে আমরা দেখছি, এটা তো পুরাটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ভাবে নিয়ন্ত্রিত করছে। মানুষকে যে ফিল্ম করছে, মানুষকে যে ম্যানিপুলেট করছে, এটা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে করছে। আপনারা এত বছর ক্ষমতায় থাকার পরেও কেন সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোল করতে পারেন? এই ব্যর্থতা তো আওয়ামী লীগের। এখন সোশ্যাল মিডিয়াতে 5,000 মানুষ, 5,000 বট বলেন বা হোয়াট এভার ইট ইজ, সাধারণ মানুষ, 5,000 মানুষ যদি একটা গুজব শেয়ার করে, তখন সেই 5,000 মানুষের শেয়ার করা গুজব 5 লক্ষ মানুষ সেই মিথ্যা নিউজটাকে, গুজবটাকে সত্য হিসাবে ধরে নেয়। আমরা তো একেবারে সাধারণ শিক্ষার্থী। এত হাজার হাজার মিথ্যা নিউজ আর গুজবের ভিড়ে আমাদের তো এত বাজ বিচার করার আসলে ক্ষমতাটা তখন ছিল না। অনারেবল পিএম, এখানে আপনার যে লক্ষ লক্ষ কর্মী বাহিনী ছিল, সাইবার টিম ছিল, তারা তো আমাদেরকে সেই মিথ্যাটা আসলে ধরিয়ে দেয় নাই। এগুলো যে গুজব ছিল তারা তা প্রচার করে। ওরা যখন বঙ্গবন্ধুর কোড ব্যবহার করে এত মিথ্যাচার করলো, গুজব ছড়ালো, এসব মেটিকুলাস ডিজাইনের প্রোপাগান্ডা ডিবাঙ্ক করার দায়িত্ব তো ছিল আপনার সোশ্যাল মিডিয়া ফোর্সের। কিন্তু তারা তার কিছুই করতে পারে নাই। অ্যাটলিস্ট আমরা তো দেখি নাই এরকম কিছু।
টিল নাও এখনো আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে দুর্বল সাইবার টিম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের। আপনাদের এত বিশাল কর্মী বাহিনী, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাদের কোনো ক্রিয়েটিভ বা বুদ্ধিদীপ্ত প্রেজেন্স আমরা আসলে দেখি না কোথাও। এই যে রংপুরে আবু সাইদ ছেলেটার মৃত্যু বা মুগ্ধ ওই ছেলেটার মৃত্যু, এগুলো তো এটার ফ্যাক্ট হচ্ছে এগুলা আন্দোলনের গতি পরিবর্তন করে দিছে এগুলা। তো এদের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনের সময় আমরা দেখছি যে গ্রাফিতি আঁকানো, কার্টুন বানানো, এনিমে ক্রিয়েশন থেকে শুরু করে গান, ভিডিও সবকিছু দিয়ে একেবারে পরিস্থিতি অন্যরকম করে ফেলা হয়েছে। আন্দোলনের মোমেন্টামই চেঞ্জ হয়ে গেছে। এই দুইটা মৃত্যুকে তারা এমন ভাবে ক্যাশ করছে, তারা এই সময়টাতে যেভাবে চাইছে হাতে তুড়ি মেরে সেভাবেই সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ নিয়ন্ত্রণ করছে। আন্দোলনের আগুনে একদম ফুয়েল ঢালা মতো করে তারা জিনিসটাকে ক্যাপচার করছে। আন্দোলনের সময় বা এর পরেও আপনাদের সাইবার টিম থেকে তো আমরা তেমন কোনো কিছুই দেখছি না আসলে। ক্র্যাক প্লাটুন, নিউক্লিয়াস 71 এরকম বেশ কিছু পেজ থেকে মাঝে মাঝে ভালো ভালো কিছু পোস্ট দেখি, কিন্তু এর বাইরে সোশ্যাল মিডিয়াতে তো আপনাদের সেরকম কোনো প্রেজেন্স নাই। আর এগুলা তো সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ তৈরির জন্য সাফিসিয়েন্ট বলে আমার মনে হয় না। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখছি যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের পেজ গ্রুপগুলা এগুলা শিবিরের নিয়ন্ত্রণে, সেটা পাবলিকান হোক, হোয়াট এভার ইট ইজ। এটা মানে জব সার্কুলার রিলেটেড যতগুলো পেজ আছে সবকিছু এগুলো শিবিরের নিয়ন্ত্রণে। মেডিকেল হেল্পলাইন, ইঞ্জিনিয়ারদের পেজ, এগুলো সব কিছু শিবিরের নিয়ন্ত্রণে। ইভেন তাদের যে কত হাজার হাজার পেজ আমরা দেখছি এই আন্দোলনের সময়টাতে, আমরা এগুলো হয়তো কল্পনা করি নাই যে এগুলো শিবিরের পেজ। আমরা আন্দোলনের সময়টাতেও বুঝি নাই, আন্দোলন পরবর্তী সময়ে যে এগুলো বুঝতে পারছি যে এগুলো শিবিরের ছিল। তাদের অ্যাক্টিভিটি দেখে তাদের হাজার হাজার গান কবিতার পেজ আছে, বিজ্ঞানের পেজ, ফুল ফল লতা পাতা প্রকৃতির পেজ, এমনকি বাংলাদেশের সব জেলা ভিত্তিক পেজ গ্রুপগুলোও দেখি শিবিরের নিয়ন্ত্রণে এখন। তো এগুলা থেকে তো তারা এমনিতে দেখা যাচ্ছে গান বাজনা, প্রকৃতি, বিজ্ঞান এসব নিয়েই পোস্ট করে, কিন্তু যখন কোনো পলিটিক্যাল ন্যারেটিভ সেট করার প্রয়োজন হয় এরকম দেখা যাচ্ছে হাজার হাজার পেজ থেকে লাখ লাখ পোস্ট হয়ে যায়, যেটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো এটার মাধ্যমে তো খুব ইজিলি সোশ্যাল মিডিয়াতে যে কোনো ন্যারেটিভ সেট করে ফেলা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। এটার পিছনে অর্থশ্রম ব্যয় করছে আর বিনিময় মিনিটের মধ্যে যে কোনো ন্যারেটিভ দাঁড় করিয়ে ফেলতেছে। যেখানে আপনাদের কয়েকটা পেজ থেকে দেখি পোস্ট করে আসে মাঝে মধ্যে আমাদের সামনে পোস্টগুলা, কয়েকশো মেম্বার সেগুলো শেয়ার করে, দ্যাটস ইট। এভাবে আসলে কতটুকু সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ মানে কন্ট্রোল করা সম্ভব আমার আসলে জানা নাই। অনারেবল পিএম 5 তারিখের পরে বাংলাদেশ দেখে আমি আসলেই বিলিভ করি, যেহেতু আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা আপনাকেই দেখছি, দেন আমরা তার আগের যে সময়গুলো আমরা তো দেখি নাই, আপনাকেই দেখছি, দেন 5 তারিখের পরে বাংলাদেশটাও দেখতেছি। তো আমি এখন মানে স্ট্রংলি বিলিভ করি যে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আপনার কোনো বিকল্প নাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিন্তু আপনারা যদি এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হ্যান্ডেল আসলে না করতে পারেন, কন্ট্রোলে না নিতে পারেন, তাহলে আপনাদের ফেরার পথটা সম্ভবত আরো অনেক বেশি কঠিন হতে চলেছে। আর আপনাদের ফেরার পথ যত বেশি কঠিন হবে, তো আমাদের জন্য বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের জন্য আসলে আরো বেশি সাফার করতে হবে। আলটিমেটলি আমরা ভুল করছি, কিন্তু ভুল করার পরেও আমরা তো আপনাদের সন্তান সম, ভুল করার পরেও আলটিমেটলি আসলে আমাদের দায়িত্ব আপনাদের উপরই বর্তাই আমাদের। তো আমি ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমার অ্যানালাইসিস সব দিক থেকে সঠিক, এটা আমি বলবো। তবে একটা জিনিস মনে রেখো, যখন এই আন্দোলনটা হলো আমি কিন্তু সবাইকে সতর্ক করেছি, আমি বারবার বক্তৃতা বলেছি, এমনকি আমি গার্জিয়ানদেরকেও বলেছি যে এই আন্দোলনটা কিন্তু কোটা আন্দোলন না। আমি জানতাম, আমি উপলব্ধি করতে পারতাম, কারণ আমি একটা জিনিস মনে রেখো যে বাংলাদেশের স্বাধীনতা আমাদের দীর্ঘ সংগ্রামের ফসল।
সেই 48 সাল থেকে শুরু, 71-এ এসে আমরা শত্রুমুক্ত হলাম। যারা আমাদের স্বাধীনতা কখনো চায়নি তাদের চক্রান্ত কিন্তু সবসময় অব্যাহত ছিল। 75-এ 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা চেতনা নষ্ট করা হলো, সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে 21 বছর সময় নিয়েছিল। দুর্ভাগ্য হলো যে হ্যাঁ, ঠিকই সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অপপ্রচার, সেটা ঠিক ওইভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি, কারণ এখানে যতটা না প্র্যাকটিক্যাল ততটা আর্টিফিশিয়াল। করো আসলে মোকাবেলা করার মতো ছিল না। আমার 17টি মানুষের খাবারের অবস্থা, তার সবকিছু করতে চেয়ে ওই দিকটা ওইভাবে প্রোপাগান্ডার জন্য মানে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করা, এটা পাইনি। তবে এটাই হচ্ছে যে যেহেতু আছে আমেরিকার সরকার পরিবর্তন হওয়ার পর ডিপ স্টেট, ইউএসএইড এবং ধনকুবের সেই সরোসের সমস্ত অর্থ যেখানে ব্যয় হয়েছে ডক্টর ইউনূসের মাধ্যমে, ওটা তোমাদের আজকে উপলব্ধি করতে হবে। এবং তোমাদেরকে, তোমরা নতুন প্রজন্ম, তোমাদেরকে মানুষের কাছে এটা তুলে ধরতে হবে। আমাদের তো ডিজিটাল বাংলাদেশ ছিলই না, আমি এসেই না শুরু করলাম। সেই সুযোগটা ওরাই আমাদের বিরুদ্ধে ব্যবহার করলো, এটা সত্যি কথা। কিন্তু আমেরিকা এই ডিপ স্টেট, যেটা এদের চক্রান্তটা যাদের পিছনে লাগে, তাদের টিকে থাকা খুব কঠিন। কিন্তু আমি অনেকটা জানা বলেই একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমি সেগুলি ওভারকাম করি। একটানা 15 বছর ক্ষমতায় থেকে দেশের উন্নতিটা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা ধরে রাখা যায়, এটাই বাস্তবতা। যখন দেখলাম যে আমাদের ছাত্র সমাজ তারাই চাইলো যে আমি চলে যাই, আমি তো লাশ ফেলতে চাইনি। আর লাশ ফেলে এই ধরনের ঘটনা অনেক দেশে ঘটলে সেখানে যেভাবে ক্ষমতা সবাই থেকে যায়, সেটা তো আমার নিজেরই তো একটা এ ছিল যে আমি এত করলাম যাদের জন্য, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়তে চেয়েছিলাম। আর তারাই যদি না বোঝে, তাহলে সেখানে থাকার দরকারটা কি? আর থাকতে গেলে যে লাশ পড়বে, এই লাশের দায়ভার কে নেবে? আমি তো তা চাই না। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের কর্মী ছিল, আমি সবাইকে ডেকে আনতেও পারতাম, এটা চাইনি সেই সংঘাতে যেতে। কিন্তু আমি বুঝতে পারিনি যে এইভাবে আমাদের নেতা কর্মীকে নির্বাচনে হত্যা করবে, ছাত্রছাত্রীদের এভাবে বঞ্চিত করবে, তাদের উপর এরকম জুলুম হবে, দেশের অর্থনীতিটা ধ্বংস করে দেবে। আমি ভেবেছিলাম আমি যেখানে রেখে এসেছি সেখান থেকে আরো সামনের দিকে এগিয়ে দিয়ে যেতে পারবো, কিন্তু তা হয়নি। আসলে সেই যোগ্যতা ডক্টর ইউনূসের নাই। লোকটাকে আমি 83 সাল থেকে চিনি, তবুও আমি সবচেয়ে বেশি সুবিধা তাকে দিয়েছিলাম। কিন্তু এত বড় বেঈমান মুনাফিক, সেটা বলার মতো না। তার সাথে আমাদের স্বাধীনতা বিরোধী, 15 আগস্টের হত্যাকারী সবই এক হয়ে গেল। আর তাদের পেছনে হলো আমেরিকা, বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, এটা নিয়েও একটা খেলা আছে। আমি সবাইকে সতর্ক করতাম, বলেছি সবাইকে, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং বে অফ বেঙ্গলের সকল দেশ
এবং ইন্ডিয়ান ওশনের যে দেশগুলি, তাদের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল এবং তারা সতর্কও ছিল। কিন্তু এই বাংলাদেশটাকে তারা টার্গেট করেছিল। সেন্ট মার্টিন দ্বীপ তারা যখন চেয়েছিল, আমার বাবা কিন্তু দেন নাই, তাকে কিন্তু জীবন দিতে হলো। আমার গোটা পরিবার, ঘটনাচক্রে আমরা দুটো বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। এইসব সুখ ব্যথা নিয়ে আমি দায়িত্ব নিলাম, দেশকে উন্নতি করে এটা আমি দেখালাম পরাজিত শক্তিকে যেন আমরা পারি। এই লোকটা যে দেশ, এই ডক্টর ইউনুস দেশটাকে ধ্বংস করে দেবে আর জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করবে, তাকে মানুষের চেনার দরকার ছিল। ৬,০০০ টাকা বেতনের এক ব্যক্তি এত টাকার মালিকই বা কোথা থেকে হলো? যাক, তোমরা যে আজকে উপলব্ধি করতে পেরেছো, তোমাদেরই এখন দায়িত্ব নিতে হবে যে ভবিষ্যতে দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য। সেটা আমি বলবো। জি, ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে চেষ্টা করবো। উই আর রেডি ইনশাআল্লাহ আপনার প্রত্যাবর্তনের জন্য, বাংলাদেশটাকে আবারও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আজাদ ভাই, শুরু করো। জি জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন কথা বলার জন্য আহ্বান করব আমাদের আর এক ভাই ছাত্র, যিনি ছাত্র সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, ঢাকা কলেজের সমন্বয়ক ছিলেন। উনিও ওনার আত্মদহনে খুব ভুগছেন। উনি আপনার সাথে কথা বলতে চায় মাননীয় প্রধানমন্ত্রী। নাইয়ান ইসলাম, ঢাকা কলেজ ছাত্র সমন্বয়ক নাইয়ান ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? ভাই নাইয়ান ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? নাইয়ান ইসলাম, আপনি আপনার মাইক, আপনার ফোনের মাঝখানের ইয়েটা একটা গোল চাঁদের মতো, জি ওইটা আপনি আনমিউট, জি নেত্রী আনমিউট করা আছে মাননীয় প্রধানমন্ত্রী। নাইয়ান ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন প্লিজ ভাই? মিউট করে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত সম্মানিত সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ শিক্ষার্থী, ঢাকা ভাটারিয়া থানা সংলগ্ন একটি কলেজে পড়াশোনা করি। আজ আমার মনে কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি রাজনীতি বুঝি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। আমি শুধু চাই আমার দেশটা ভালো থাকুক, আমার দেশের মানুষ শান্তিতে থাকুক, আমার দেশের উন্নয়ন হোক। তাই আজ আমি নিরপেক্ষভাবে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখানে উপস্থিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, গত বছর জুলাই মাসে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন আমি খুব কাছ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখেছি। আমি তাদের সাথে থেকেছি, আমি তাদের কথাবার্তা শুনেছি। প্রথম দিকে আমরা সবাই ভেবেছিলাম এই আন্দোলন একেবারে যৌক্তিক, কারণ তখন বলা হচ্ছিল কোটার নামে বৈষম্য হচ্ছে। তাই আমি এবং আমার বন্ধুরা ভেবেছিলাম আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এরপর যা ঘটেছে তা ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। প্রথম দিকে আমরা সত্যি সত্যি ন্যায়ের কথা ভেবে আন্দোলনে নেমেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের ভেতরে ঢুকতে শুরু করলো মিথ্যা প্রচারণা, বিভ্রান্তিকর তথ্য। আমাদের ব্রেন ওয়াশ করা শুরু করলো। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ ঘটনা ঘটলো, সেই ঘটনার পর থেকে দেশের পরিস্থিতি পুরো বদলে গেল। সেই দিন থেকে শুরু হলো গুজব ছড়ানোর মহা উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সামনে ইউটিউব, ফেসবুক, টিকটক এসব প্ল্যাটফর্মে নানা ধরনের ভিডিও দেখানো হলো। আমাদের বোঝানো হলো আওয়ামী লীগ জনগণের শত্রু, আমাদের বোঝানো হলো আওয়ামী লীগ গণতন্ত্র মানে না,
আমাদেরকে দেখানো হলো, বোঝানো হলো আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী। আমাদের বলা হলো আওয়ামী লীগ থাকলে দেশে কোনো ভালো হবে না, দেশে উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো এমন ভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে আমরা না ভেবেই বিশ্বাস করে ফেললাম, আমরা না বুঝে আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে গেলাম। আমরা ভুল বুঝলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এরপর আমরা দেখলাম দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো। আপনি যখন ক্ষমতা ছাড়লেন সেই দিন আমরা ভেবেছিলাম এখন দেশ আরো ভালো হবে। যারা এতদিন জনগণের সামনে বড় বড় কথা বলেছে তারা নিশ্চয়ই প্রতিশ্রুতি পূরণ করবে। কিন্তু আজ আমরা কি দেখেছি? গত 1 বছরে দেশে যা ঘটেছে তা কল্পনাতেও ছিল না। খুন, লুটপাট, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ম নিয়ে সংঘর্ষ, সর্বত্র ভয় আর অনিশ্চয়তা। গত 16 বছরে যা হয়নি তা এই 1 বছরে হয়ে গেল। অথচ সরকার কিছুই করতে পারছে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশে অর্থনীতি ভেঙে পড়ছে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, তরুণদের কর্মসংস্থান নেই, পণ্যের দাম আকাশচুম্বী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল 2 আগস্ট, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা কথা দিয়ে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আমরা পাইনি, বরং আগের বাংলাদেশটাকেও ধ্বংস করা হয়েছে। আজ দেশের রাস্তায় নেমে সাধারণ মানুষ বলছে এমন দুরবস্থা তারা কোনোদিন দেখেনি। মাননীয় প্রধানমন্ত্রী, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম আমরা, কিন্তু আজও বৈষম্য রয়ে গেল। আগে মুক্তিযোদ্ধাদের কোটার নামে বৈষম্য করা হতো, আর জুলাই যোদ্ধাদের নামে বৈষম্য করা হচ্ছে। তাদের দেওয়া হচ্ছে আইডি কার্ড, বিশেষ সরকারি সহযোগিতা, মোটা অঙ্কের টাকা। অথচ আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা শুধুমাত্র স্বপ্ন দেখেছিলাম, আমরা প্রতারিত, আমরা বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী, সবচেয়ে কষ্টের কথা হলো আজ আমরা দেখছি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের সব স্মৃতিস্তম্ভ মুছে ফেলা হচ্ছে। তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তারা প্রকাশ্যে বলছে মুজিববাদ ধ্বংস করতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিতে হবে। তখন বুঝতে পেরেছি আসল ডিজাইনটা কি ছিল, বুঝতে পেরেছি আমাদের ব্যবহার করা হয়েছে দেশের স্বাধীনতার শক্তিকে ধ্বংস করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখানে একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই সনদ মানে বাংলাদেশকে অস্বীকার করা, জুলাই সনদ মানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, জুলাই সনদ মানে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা। তাই আমরা সাধারণ শিক্ষার্থী এবং দেশের জনগণ এই জুলাই সনদ চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বাস্তবতায় যে কেউ যদি অন্যায় প্রতিবাদ করে, মুক্তিযুদ্ধের কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে, তাহলেই তাকে আওয়ামী লীগ বলা হয়, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়, তাকে হুমকি দেওয়া হয়। আমি নিজেও এর শিকার। আমি শুধু দেশের সত্য বলেছি তাই আমার নামে সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হয়েছে। আমার মতো শত শত শিক্ষার্থী আজ মিথ্যা মামলায় জর্জরিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও বলছি, আমি রাজনীতি বুঝি না। আমি শুধু জানি বঙ্গবন্ধু আদর্শে গড়া বাংলাদেশকে ধ্বংস হতে দিতে পারি না। আমি শুধু জানি আমরা চাই শান্তি, চাই উন্নয়ন, চাই গণতন্ত্র, চাই মুক্তিযুদ্ধের চেতনায় গড়া দেশ, চাই বিদেশি শক্তির হাতে বাংলাদেশকে বিক্রি হতে দিতে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমার শেষ কথা, এই দেশ, এদেশের সার্বভৌমত্ব, এদেশের জনগণ, দেশের গণতন্ত্র, দেশের উন্নয়ন সবকিছুকে এখন আপনি রক্ষা করতে পারেন। বাংলাদেশের জনগণ বুঝে গেছে আপনার কাছে দেশ নিরাপদ। আজ আমরা চাই আপনি আবার দায়িত্ব নিন, আপনি আবার দেশের হাল ধরুন, কারণ আপনার হাতে দেশ নিরাপদ, আপনার হাতে গণতন্ত্র, আপনার হাতে গণতন্ত্র নিরাপদ, আপনার হাতে মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ। আমরা আজকে উপলব্ধি করতে পারছি আপনি হচ্ছেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র সুযোগ্য কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ উপস্থিত সবাইকে। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। মাননীয় নেত্রী, এখন আপনার সাথে কথা বলবেন আমাদের এক বোন, যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সেও আসলে এরকমই বিবেকে জর্জরিত, সে আপনার সাথে কথা বলতে চাই। আমি আর এস মায়া আপনাকে কথা বলার জন্য আহ্বান করছি। প্লিজ আপনি কথা বলবেন, সংক্ষেপে কথা বলবেন। আর এস মায়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আসলে আপনার কাছে কিভাবে ক্ষমা চাবো
ওই ব্যাপারটা আমার জানা নাই যে আন্দোলন আসলে কেন করলাম, কিসের জন্য করলাম, কার জন্য করলাম। আমরা বাঙালিরা বরাবরই না খুব লোভী প্রকৃতির, আমাদের কেউ অযথাই স্বপ্ন দেখালে আমরা বিশ্বাস করি। যেটা হয়ে গেছে সেটা ভুল হয়ে গেছে। আপনার কাছে কিভাবে ক্ষমা চাইলে এক্স্যাক্টলি আপনি ক্ষমা করবেন সে ব্যাপারটা জানি না, তবে আই এম সো সরি, মনের ভিতর থেকে আন্তরিকভাবে অনেক দুঃখিত। আসলে আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। কোঠা আন্দোলন এই সেই, এটা ছিল সম্পূর্ণটা ইউনুস বাহিনীর একটা চক্রান্ত, যেটা আমরা বুঝতে পারি নাই। আমার মা ধানমন্ডি 32 নম্বর বাড়িটা যখন ভাঙা হয়, আমি আমার মাকে দেখছিলাম কান্না করতে। আমি বললাম যে মা কি হয়েছে, আমি তখন জানতাম না যে ধানমন্ডি 32 নম্বর বাড়িটা ভাঙা হচ্ছে বা লুটপাট করা হয়েছে, ভাঙা হয়েছিল। আমার মা আমাকে একটা কথা বলেছিল ওই দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ষিতাদের বাবার নামের পরিবর্তে তার নামটা লিখতে বলেছিল, আর বলেছিল ঠিকানাটা যাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি দিয়ে দেওয়া হোক। মা আমাকে কোশ্চেন করছিল ওই দিন, উনি তো বাড়িটা দখল করে রাখে নাই, এটা তো একটা জাদুঘর হিসেবে ছিল, তাহলে কিসের জন্য এই বাড়িটা ভাঙা হইলো? নিজের বিবেকের কাছে ওই দিন প্রশ্ন হয়, আসলে আমরা বাঙালিরা কি, যেটা করছি, যেটা হয়েছে, আমাদের একটা ব্রেন ওয়াশ করা হয়েছিল, আমরা বুঝতে পারি নাই, যার জন্য এই আন্দোলনে যাওয়া হয়েছে, যার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। কিভাবে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দিবেন? আপনাদের, আমার মনে হচ্ছে এখন আমাদের জীবনে যা হচ্ছে সবকিছু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই যে বলে না অভিশাপ দিতে হয় না, দীর্ঘ নিঃশ্বাস বলে একটা বাক্য আছে, ওটার ক্ষেত্রেই আপনার হয়তো কোনো একটা দীর্ঘ নিঃশ্বাসের কারণে আজকে আমাদের সাথে যা হচ্ছে, হয়তো এটা আমাদের প্রাপ্য ছিল, কারণ আমরা বুঝতে পারি নাই যে দেশটা আপনার কাছেই ভালো ছিল। আমরা ভাবছি দেশটা হয়তো ওনার কাছে ভালো থাকবে, যার কারণে আপনার কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা ভুল করছি, আশা করি আপনি আমাদের ভুলটা ক্ষমা করে দিবেন, আপনি আবার দেশে ফিরে আসবেন, আপনার কাছে এই কামনাই করছি। ধন্যবাদ মায়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা শুনেছেন, গভীরভাবে অনুভব করছেন আপনাদের, উনি মানবতার জননী, অবশ্যই উনি আপনাদের আপনাকে ফার্স্টে যেটা বলছি এখন আবারও বলছি, আসলে ভাই আমাদের সবার ভুল হয়ে গেছে এখানে, ভাইয়া অনেক বড় ভুল হয়ে গেছে যেটা আমরা বুঝতে পারি নাই। ধন্যবাদ মায়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বোন, প্রিয় উপস্থিতি, প্রিয় নেত্রী, এখন আপনার সাথে কথা বলবেন ইউসুফ কবির, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইউসুফ কবির, আপনাকে কথা বলার জন্য আহ্বান করছি, আপনি সংক্ষেপে কথা বলবেন প্লিজ। জনাব তুহিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি আরেকটু ফোনটা কাছে